আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন নিউজিল্যান্ডের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাতের নতুন আরেকটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমরা এই একক কাজটি সমাধান করব এবং আমরা সামনের একটু অংশ আলোচনা করব। তো আজকে একক কাজের মধ্য দিয়ে আসলে আমাদের আজকে এতদিন ধরে যে আমরা এই ধারাবাহিক অনুপাত এবং অন্যান্য অনুপাত সম্পর্কিত যে ধারণাগুলো পেয়েছিলাম সেগুলোর আসলে একটা পরীক্ষা হবে। কারণ হচ্ছে এইখানে এমনভাবেই লেখা হয়েছে যাতে করে তোমরা বুঝতে পারো, ঠিক আছে, এবং তোমাদের অনুশীলনটা যাতে হয় এইভাবে লেখা আছে। তো দেখো, আমরা আজকে এই ছকটি সম্পূর্ণ করব এবং এই ছকটি সম্পূর্ণ করব। তো তোমাদের এই আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলের এই যে ভিডিও অপশনে দেওয়া আছে, এই যে এখানে আছে, এখানে আছে। তবে আমাদের কমিউনিটি অপশনে যদি তোমরা যাও, যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য বলি, আমাদের প্লেলিস্ট অপশনে গেলে তোমরা আমাদের ভিডিওগুলোর একদম A to Z পেয়ে যাবে। আমাদের প্লেলিস্ট অপশনে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে। এই যে এখানে দেখো সবগুলোর জন্য ষষ্ঠ শ্রেণীর গণিত দেওয়া আছে। তো সপ্তম শ্রেণী যারা আছে তাদের জন্য অনুপাত সমানুপাতের জন্য এটা আছে। এরপরে তোমাদের যারা বীজগণিতে রাশি সূচক চাও সেটার জন্য আছে, এবং আমাদের একটা ফুল প্লে লিস্ট আছে, অর্থাৎ এটার মধ্যে সব অধ্যায়ের আছে। এই যে এটা আছে, তাছাড়া ভিডিও এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখবে তাদের জন্য বলে রাখি, ফেসবুকে তোমাদের এই যে আমাদের যে ভিডিওগুলো দেওয়া হয় প্রতিনিয়ত, সেই ভিডিওগুলোর তোমরা যদি এইখানে একটা অপশন থাকে, তাছাড়া ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকে সাধারণত লিঙ্কগুলো, ঠিক আছে। তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর তাছাড়া প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অথবা তোমাদের এইখানে ভিডিওর উপরে একটা অংশ থাকে, যারা ফোন থেকে দেখো, যে ওখানে একটা লেখা থাকে প্লে লিস্ট অপশন, তো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তাছাড়া আমি তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি, তো তোমরা লিঙ্ক দেখে নিতে পারো। আর আমাদের অবশ্যই গ্রুপে জয়েন হবে, কারণ আমাদের গ্রুপের মধ্যে এইসব বিষয়ক যে তথ্যগুলো দেওয়া হয়, তাই তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। তো দেখো, বলা হয়েছে যে অনুপাত সমানুপাত, এখানে হয়েছে একটা একক কাজ দেওয়া হয়েছে। একক কাজের মধ্যে বলা হয়েছে অনুপাত সংক্রান্ত নিচের ছকটি পূরণ করো। এখানে দেওয়া হয়েছে এটা হচ্ছে অনুপাতের নাম, এটা হচ্ছে সম্পর্ক, আর এটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে। অর্থাৎ এইখানে কোনো একটা আনুপাতিক রাশি, সেটা কোন অনুপাতের অন্তর্ভুক্ত, এটা কি সরল অনুপাত, নাকি লঘু অনুপাত, নাকি গুরু অনুপাত, নাকি একক অনুপাত, না ব্যস্ত অনুপাত, নাকি বহুরাশিক অনুপাত, নাকি ধারাবাহিক অনুপাত, এটা বোঝার জন্য কিছু সম্পর্ক রয়েছে, অর্থাৎ এগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখানে লিখব। যেমন মনে করো একটা অনুপাত দেওয়া হলো, বলা হলো যে এটা সরল অনুপাত কিনা। তো তুমি মনে করো দেখলা যে এটা সরল অনুপাতের যে বৈশিষ্ট্য আছে, সরল অনুপাতের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিনা। যদি না পড়ে তাহলে তো সে সরল অনুপাত না, অন্য কোনো অনুপাত, ঠিক আছে। তো এটাই আমরা দেখব। তো দেখো, এখানে বলা হয়েছে যে সরল অনুপাতের ক্ষেত্রে এখানে দুইটা রাশি থাকবে। তাইলে উদাহরণটা হচ্ছে 3:5। কীভাবে দুইটা রাশি থাকবে? সরল অনুপাতের নিয়মই হচ্ছে যে ওখানে দুইটা রাশি থাকবে। তাহলে এখানে 3:5, এখানে 3 একটা রাশি, 5 একটা রাশি। রাশি কাকে বলে? রাশি হচ্ছে যাকে গণনা করা যায়। লঘু অনুপাত, লঘু অনুপাত কি? সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে। সরল অনুপাতের পূর্ব রাশি কোনটা? যেটা অনুপাতের সামনে থাকে। যেমন এখানে অনুপাতের সামনে আছে 5, এটা হচ্ছে পূর্ব রাশি। উত্তর রাশি কোনটা? উত্তর রাশি হচ্ছে এই অনুপাতের আগে পরে যেটা থাকে, এটা হচ্ছে উত্তর রাশি। এখন বলা হয়েছে যে সরল অনুপাত, অর্থাৎ সরল অনুপাত বলতে বোঝায় দুইটা রাশি থাকবে। সরল অনুপাতের মধ্যে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে, অর্থাৎ এই 5 যদি মনে করো যে এই যে পূর্ব রাশি, এই পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে ছোট হয়, উত্তর রাশি থেকে যদি ছোট হয়, তাহলে সেটা হবে লঘু অনুপাত। এখন দেখো, এখানে 5 পূর্ব রাশি হচ্ছে 5, উত্তর রাশি হচ্ছে 8, তার মানে এখানে পূর্ব রাশিটি উত্তর রাশি হতে বড়, অর্থাৎ 5 যেহেতু 8 থেকে ছোট, তাই এটি একটি লঘু অনুপাত। এখন দেখো, এখানে বলা আছে গুরু অনুপাত। তো দেখো, তোমাদের জন্য আমি একদম পিডিএফ আকারে এটা করে রেখেছি, যাতে তোমাদের লিখতে অসুবিধা না হয় আর আমার বুঝাতেও যাতে সুবিধা হয়। এখানে দেখো একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কলন বসে গেছে, ঠিক আছে, কলন বসে গেছে। এখানে কিন্তু কলন হবে না, এখানে হবে হচ্ছে আমাদের যে এখানে দেখো সেমিকলন বসিয়ে দিছি আমি, ঠিক আছে। এটা মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে। তো এখানে কিন্তু সেমিকলন হবে না, এখানে হবে আমাদের যে আমরা যেটাকে বলি হচ্ছে কোলন হবে, ঠিক আছে, কোলন হবে। এটা মাথায় রাখবা যে এখানে কোলন হবে। এখানে টাইপিং মিস্টেকের কারণে এই যে
কোলনটা সেমিকোলনটা চলে আসছে, এটা কিন্তু কোলন হবে, ঠিক আছে। ওকে, সো তোমরা আশা করি বুঝে নেবে। তো এখানে দেওয়া আছে দেখো অনুপাতের নাম, অনুপাতের নাম ওইটাই সম্পর্ক উদাহরণ। তো আমরা ওখানে সরল অনুপাতের ক্ষেত্রে কি দেখছি, আমি লিখছি দুটি রাশি থাকবে 3:5। লঘু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় থেকে ছোট হলে 5:8, এটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এটা যেটা ছিল এটাই। সো দেন এখানে দেখো গুরু অনুপাত, অর্থাৎ সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে, অর্থাৎ এখানে দেখো 7:, অর্থাৎ সামনে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি, পরে যেটা থাকে এটা হচ্ছে উত্তর রাশি। অর্থাৎ এখানে যে পূর্ব রাশি আছে এই পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে বড় হয় তাহলে উত্তর রাশি হচ্ছে 4। এখানে উত্তর রাশি থেকে যদি বড় হয় তাহলে এই যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হবে গুরু অনুপাত। তো এখানে দেখো এখানে কিন্তু 7:4, 7:4, এখানে পূর্ব রাশি যেটা আছে এটা কিন্তু উত্তর রাশি থেকে বড়, 7 4 থেকে বড়, সেই হিসেবে এটা একটি গুরু অনুপাত। ওকে, সো আমরা এটা দেখলাম। এখন দেখো একক অনুপাত, সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি পরস্পর সমান হলে, অর্থাৎ একটা একক অনুপাত মানে হচ্ছে সরল অনুপাত হইতে হবে। সরল লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, এই চারটার শর্ত হচ্ছে যে তোমাকে অবশ্যই ওই অনুপাতগুলো সরল অনুপাত হতে হবে, না হলে তুমি সেগুলোর মধ্যে ব্যস্ত অনুপাত, একক অনুপাত, গুরু অনুপাত, লঘু অনুপাত আলাদা করতে পারবা না। এখন দেখো তাহলে সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি পরস্পর সমান হলে, অর্থাৎ সামনে যে রাশিটা থাকবে এবং পেছনে যে রাশিটা থাকবে অর্থাৎ পূর্ব এবং উত্তর রাশি উভয়ই কি হবে, পরস্পর সমান। যেমন এখানে আছে 3 পূর্ব রাশি, উত্তর রাশিও 3, তাহলে দেখো 3:3, অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি পরস্পর সমান, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হবে, একক অনুপাত। আচ্ছা, দেন আমরা দেখি এরপরে বলা হয়েছে দেখো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতে কি বলা হয়েছে, সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি এবং উত্তর রাশি পূর্ব রাশি হলে, এই যে এখানে উল্টোর রাশি আসছে, ঠিক আছে, এটা উল্টোর রাশি হবে না, এটা টাইমিং মিস্টেক হয়েছে, এটা হবে উত্তর রাশি এবং উত্তর, ঠিক আছে, উত্তর রাশি, ঠিক আছে। এরকম মাঝে মাঝে হয়, লিখতে গিয়ে ভুল হয়। সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি পূর্ব রাশি হলে, ঠিক আছে, অর্থাৎ একটা সরল অনুপাত, যেমন 4:9, এটা একটা সরল অনুপাত, ঠিক আছে। এখানে পূর্ব রাশি হচ্ছে 4, উত্তর রাশি হচ্ছে 9, তাহলে দেখো এখানে পূর্ব রাশি 4 এবং উত্তর রাশি 9, এখানে পূর্ব রাশি 4, এখানে কি বলেছে ভালো করে দেখো, এই জিনিসটা ভালো করে দেখো, এই জিনিসটা ভালো করে দেখো, পূর্ব রাশি উত্তর রাশি এবং উত্তর রাশি পূর্ব রাশি হলে, এখানে পূর্ব রাশি কোনটা, পূর্ব রাশি হচ্ছে 4, এই পূর্ব রাশি যদি উত্তর রাশি হয়, অর্থাৎ এখানে কমার পরে দেখো পূর্ব রাশি ছিল 4, এই পূর্ব রাশিটা হয়ে গেছে উত্তর রাশি, এবং এবং উত্তর রাশি পূর্ব রাশি হলো, অর্থাৎ এইখানে যে 9 ছিল উত্তর রাশি সে হয়ে গেল পূর্ব রাশি, এখানে যে 9 ছিল পূর্ব রাশি সে হয়ে গেল উত্তর, যে 9 ছিল উত্তর রাশি সে হয়ে গেল পূর্ব রাশি। তাহলে দেখো এখানে কিন্তু এই কথাটাই মিলছে যে সরল অনুপাতের ক্ষেত্রে যদি পূর্ব রাশিটা উত্তর রাশি হয় এবং উত্তর রাশিটা পূর্ব রাশি হলে তাকে আমরা ব্যস্ত অনুপাত বলতে পারি, যেটা এখানে হয়েছে, ঠিক আছে। এটা এভাবেই লিখলেই হবে। আর জানোই যে এখানে আসলে টাইমিং মিস্টেকের কারণে কিছু লেখা হতে পারে, বুঝে নাও যেতে পারে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি, ঠিক আছে। এখানে কিন্তু সেমিকোলন হবে না, এখানে হবে কোলন, আর এখানে উল্টোর লেখা আছে, এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা আছে বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত বলতে বোঝায় অনুপাতে 3 বা ততোধিক রাশি থাকলে, অর্থাৎ সেটা সরল অনুপাত হবে না, অর্থাৎ সেখানে 2টা রাশি যেখানে থাকতো সেখানে আরেকটা রাশি এক্সট্রা থাকবে, 3টা থাকবে এবং 3-এর বেশিও থাকতে পারে। যদি 3টা বা 3টার বেশি থাকে রাশি তাহলে সেটা হচ্ছে বহুরাশিক অনুপাত। ওকে, এরপরে বলা হয়েছে অনুপাতের রাশিগুলো ধারাবাহিকভাবে থাকলে, অর্থাৎ অনুপাতের রাশিগুলো একটা যদি নির্দিষ্ট মেইনটেইনের ভিতরে চলে, যেমন এখানে ধারাবাহিক অনুপাত, এটা হচ্ছে অনুপাতের রাশিগুলো, যেমন এখানে দেখো 3:5:7, এখানে 3 থেকে 3 5 7, অর্থাৎ একটা ধারা আছে, ঠিক আছে। এটা কোনো আগে 5 এরপর 3 এরপর 7 এরকম না, এটা কিন্তু একটা ধারা আছে। তাছাড়া এখানে এর মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2, এটার মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2, তাছাড়া এটা দেখা হয় না, মূলত দেখা হয় এটা একটা ক্রমে আছে কিনা, ঠিক আছে। তো দেখো এখানে আসলে আমরা একটা পিডিএফ আকার করে তোমাদেরকে দিয়ে দিলাম, এটার লিঙ্ক দেওয়া সম্ভব না, তবে তোমরা এখান থেকে চাইলে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। এখানে আমরা খুব সহজভাবে এটা করে দিয়েছি তোমাদের জন্য। আর এখানে যে ছোটোখাটো ভুল হলো ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করবে যাতে ভুলগুলো না হয়, যেমন এখানে উল্টোর লেখা হয়েছে, এটা উত্তর হবে, ঠিক আছে। এখানে সেমিকোলন দিয়ে দেওয়া হয়েছে, এখানে কোলন হবে, ঠিক আছে। তো
তো ঠিক আছে, আমরা এটা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা এখানে আসি। তো আমরা এই ছকটা কিন্তু পূরণ করে ফেলছি এবং এটা পিডিএফ এর মাধ্যমে আমরা করলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে প্রথমে এরপর বলা হয়েছে, দেখো প্রথমে তোমার বন্ধুর সাহায্যে বাম কাঁধ হতে বাম হাতের এবং ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য মাপো। অর্থাৎ তোমার বন্ধুর সাহায্যে তোমার যে বাম কাঁধ আছে, বাম কাঁধ হতে বাম হাত এবং ডান হাত হতে ডান হাতের দৈর্ঘ্য মাপো। অর্থাৎ তোমার কাঁধ হইতে তোমার হাত পর্যন্ত তোমার দৈর্ঘ্যটা মাপো। ঠিক আছে, মনে করো তোমার কাঁধ এখানে, তোমার হাত পর্যন্ত তোমার দৈর্ঘ্যটা মাপো। এবার তোমার নিজের উচ্চতা মাপো, তোমার প্রাপ্তগুলো তথ্য সাথে নিচের ছকগুলো পূরণ করো। যেমন দেখো এখানে আমি যদি কালারটাকে চেঞ্জ করি, যেহেতু আমি এখানে লাল কালার দিয়ে লিখছি, বাম কাঁধ হতে বাম হাতের দৈর্ঘ্য সেন্টিমিটারে, তাহলে দেখো এগুলো সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো মনে করো তোমার বাম কাঁধ হতে বাম হাতের যে দৈর্ঘ্য, অর্থাৎ কাঁধ হতে তোমার হাত পর্যন্ত যে দৈর্ঘ্য বাম, ঠিক আছে, বাম কাঁধের, তো সেটাকে আমি ধরে নিলাম 28 সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। আর ডান কাঁধ হতে ডান হাতের দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, একই হয় 28। ঠিক আছে, একই দিলাম। আর হচ্ছে পূর্ববর্তী দুটি কলামের যোগফল 28 যোগ 28 হচ্ছে 56। 28 যোগ 28 কি 56। এখন তোমার উচ্চতা সেন্টিমিটারে প্রকাশ করো। এখন কথা হচ্ছে স্যার, আমরা অধিকাংশ ক্ষেত্রে ফুটে মেপে থাকি। হ্যাঁ, ফুটে মেপে থাকলে তোমাদের এটা বলে দেয় যে 1 ফুট সমান হচ্ছে 30.467 সেন্টিমিটার। এটা অনেকেই জানে না। ঠিক আছে, এটা অনেকেই জানে না, তবে অনেকে 30 সেন্টিমিটার ধরে থাকে, আবার অনেকে এই 30.467 ধরে থাকে। তো তোমরা এটা ধরে রেখে তোমাদের যে মানটা থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করে দেবে। তো মনে করো আমি এখানে একটা কাল্পনিক মান হিসেবে ধরে না 153 সেন্টিমিটার। এখন বলা হয়েছে তোমার কাঁধ হতে দুই হাতের যোগফল এবং তোমার উচ্চতার অনুপাত। অর্থাৎ সর্বপ্রথম আমার যে দুই কাঁধের যে দৈর্ঘ্যের যোগফলটা, এটার অনুপাতটাকে বসাও, রাশিটাকে বসাও, এবং তোমার উচ্চতা হচ্ছে 153, এটার অনুপাতটাকে বসাও। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা মান পাবো। এখন বলছে এখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি কোন ধরনের অনুপাত বলো তো। প্রথমত এটা হচ্ছে একটা সরল অনুপাত। দ্বিতীয়ত এটার যে পূর্ব রাশি, এটা কিন্তু উত্তর রাশি অপেক্ষা কি ছোট। তাহলে পূর্ব রাশি যদি উত্তর রাশি অপেক্ষা ছোট হয়, তাহলে আমরা এখানে কি দেখছি যে সরল অনুপাতের যদি পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় ছোট হয়, এই যে সরল অনুপাতের পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে ছোট হয়, তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটা হবে একটি লঘু অনুপাত। তাহলে এখানে তুমি যে অনুপাতটি পেলে সেটি হচ্ছে একটি লঘু অনুপাত। তোমরা লিখবে যে এটি হচ্ছে একটি লঘু অনুপাত। আমরা এখানে মনে করো এইভাবে লিখে দিলাম যে এখানে আমি যে অনুপাতটি পেলাম সেটি হলো একটি লঘু অনুপাত। তো তোমরা জাস্ট এইভাবে লিখে দিলেই তোমাদের এটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে লিখে দিবে যে এখানে আমি যে অনুপাতটি পেলাম সেটি হলো লঘু অনুপাত। তো দেখো আজকে আমরা এইটা সম্পন্ন করলাম, ছকটাও সম্পন্ন করলাম। তো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্ব থেকে এই বাস্তব সমস্যা সমাধানে অনুপাতের প্রয়োগ এখান থেকে আলোচনা শুরু করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।